ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস রিবুট মারার পরে এমসিউর যে ক্যারেক্টারগুলো সব থেকে বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছে, তার মধ্যে আমার মনে হয় দ্য ফ্যান্টাস্টিক ফোর অন্যতম। এবং এর একটা উদ্দেশ্য কি বলুন তো, দেখুন সময়ের সাথে না ক্যারেক্টারগুলোর সঙ্গে সঙ্গে আমাদের দর্শকরা ম্যাচিওর্ড হয়েছেন, ঠিক আছে। মানে আপনি এমসিইউ বলুন বা রিসেন্টলি ডিসির যে ছবি আমরা দেখতে পেয়েছি, এবার কি হয়েছে, একটা সময় শুধুমাত্র হিরো কেন্দ্রিক ছবি ছিল, এটা আমার থট, আমি আমার মতো করে বোঝাচ্ছি দর্শকদেরকে, যে একটা সময় এই যে কমিক্স বুক যে ক্যারেক্টারগুলো ছিল বা ডিসি বলুন মার্ভেলের ছবি বলুন না কেন, এগুলো মেনলি হিরো কেন্দ্রিক ছবি ছিল। যেহেতু যত সময় এগোচ্ছে আমাদের পৃথিবীর প্রতিনিয়ত তো মানুষের মুভমেন্ট বলুন, আচার আচরণ বলুন, পৃথিবীর যে গ্লোবালাইজেশন বলুন, সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে। মানুষের মানসিকতা বা এখানে যন্ত্রপাতি, আধুনিকতা, ইনভেনশন সমস্ত কিছু অন্যরকম হওয়ার ফলে আমার মনে হয় মানুষের চরিত্রের যে স্বরূপও আমরা বলি, বা আমার মনে হয় যে এখানে না সব থেকে ভালো বোঝাতে পারবো আমি যদি বলি যে সুপারম্যান চরিত্র, সুপারম্যান যেটা নতুনভাবে রিবুট করা হয়েছে, বা এর আগে থান্ডারবোল্টস দেখেছিলাম এমসিইউর ক্যারেক্টার, তো এগুলোতে মানুষকে কিন্তু ইনভলভ করা হয়েছে গোটা সিনেমার মধ্যে, ঠিক আছে। এই ইনভলভমেন্টটা কিন্তু দরকার ছিল। আগে শুধুমাত্র হিরো কেন্দ্রিক কাজ ছিল, হিরো আসছে, হিরো গোটা পৃথিবীকে, আর্থকে বাঁচিয়ে দিচ্ছে, বাইরে থেকে কোনো অন্য কোনো প্ল্যানেট থেকে এলিয়েন্সরা আসছে, তারা পৃথিবীকে ধ্বংস করার চেষ্টা করছে, মানুষ খুব দুর্বল, মানুষকে রক্ষা করার জন্য একজন দরকার হয়, ঠিক আছে। স্পাইডারম্যানের প্রথম দিকের পার্টগুলোতে আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু যত সময় এগিয়েছে মানুষের নিজস্ব যে ক্ষমতা রয়েছে, চাওয়া পাওয়া রয়েছে, তারা যেন পৃথিবীকে বাঁচানোর জন্য এগিয়ে আসছে। শুধুমাত্র হিরোরা নয়, হিরো একা কিছু করতে পারে না বা হিরোরা মিলে কিছু করতে পারে না, মানুষের সাহায্য চাই, কারণ সবাই মিলেই একটা পৃথিবী, সুন্দর পৃথিবী গড়ে ওঠে। তো আমার এই মেসেজগুলো খুব ভালো লেগেছে এবং অনেক বেশি ম্যাচিওর্ড মনে হয়েছে। ডিসির যে কাজ, ডিসির যে নতুন সুপারম্যান বা এমসিইউর যে পার্ট আর কি, সেটা আপনি ক্যাপ্টেন আমেরিকা হোক, নতুন যে পার্ট, বা থান্ডারবোল্টস হোক, বা এই যে দ্য ফ্যান্টাস্টিক ফোর হোক, ফ্যান্টাস্টিক ফোর 94 সালে তার পরবর্তী সময় রিলিজ করেছে। প্রথম দিকগুলো আমার পার্ট দেখা নেই, লাস্ট 14-15 সালে রিলিজ করেছিল, ওটা দেখা হয়েছিল, কিন্তু ওটা খুব একটা ভালো লাগেনি। এই যে দ্য ফ্যান্টাস্টিক ফোর রিবুট মারা হয়েছে ফার্স্ট স্টেপস বলে, এটা কিন্তু অনেক অনেক বেটার হয়েছে, অনেক ম্যাচিওর্ড কাজ হয়েছে। এর অ্যানিমেশন বলুন, 3D এফেক্টস বলুন, গল্প বলুন, বা যেভাবে ডুমসডের সাথে কানেক্ট করা হবে শেষে, এন্ড ক্রেডিট সিন রয়েছে আর কি এখানে, ঠিক আছে। তো সমস্ত কিছু আমার কিন্তু অনেক ম্যাচিওর্ড মনে হয়েছে এবং অবভিয়াসলি এটা হলে কিন্তু এনজয় করার মতো ছবি। নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত, আমি আকাশে। এখন আমরা এমসিইউ অর্থাৎ এবছরের শেষ ছবি দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপসে রিভিউ করব। এবছর 3টে এমসিইউ ছবি আমরা দেখে ফেলেছি, রিলিজ করে গেছে ক্যাপ্টেন আমেরিকা, নিউ ব্রেভ ওয়ার্ল্ড, তারপরে থান্ডারবোল্টস, এবং অবভিয়াসলি এবছরের শেষ ছবি, এমসিইউর শেষ ছবি দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস আর কি, ঠিক আছে। এরপর প্রায় 1 বছর 2-3 মাস পরে কিন্তু সেই ছবি অ্যাভেঞ্জার্স ডুমসডে রিলিজ করতে চলেছে। তারই আভাস হিসাবে এই 3-4টে পার্ট বা গার্জিয়ান অফ গ্যালাক্সি ভলিউম 4 এগুলোকে রিলিজ করা হয়েছিল, এবং তার পরের বছর রিলিজ করবে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স। তো তার একটা পরিকল্পনা কিন্তু 26 এবং 27 এটা চলছে, এবং এর এন্ড ক্রেডিট সিনটা অবভিয়াসলি আপনারা কিন্তু একটা সাসপেন্স রয়েছে আর কি, ঠিক আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এবারে এই যে ছবিটা, এর গল্পটা অবভিয়াসলি যেহেতু রিবুট ভার্সন, রিবুট মারা হয়েছে, অবভিয়াসলি আপনারা যখন সিনেমা দেখতে বসবেন, এমন নয় যে আপনাকে আগের পার্টগুলো দেখার প্রয়োজন রয়েছে, তা একদমই নয়। নতুন দর্শক এমসিইউ দেখবেন ভাবছেন, নতুন কাজ দেখবেন ভাবছেন, বা এনজয় করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে কানেক্ট করার কোনো অসুবিধা হবে না। আপনারা ছবিটা দেখতে যান, এনজয় করুন। গল্পের মধ্যেই বলে দেওয়া হয়েছে ফ্যান্টাস্টিক ফোর এমন একটা সময়, পৃথিবীর এমন একটা সময় যেখানে 4জন অ্যাস্ট্রোনট যাদেরকে বলা হয়, অ্যাস্ট্রোনট যাদেরকে বলা হয়, তারা বাইরে যান, পৃথিবী মহাকাশে যান, এবং সেখানে এমন কিছু তাদের সাথে ঘটে আর কি, তাদের কাছে সুপার পাওয়ার আসে, এবং সুপার পাওয়ার আসার ফলে পৃথিবীতে এসে মানুষদেরকে রক্ষা করার কাজ তারা করেন। এমন একটা অবস্থায় গ্যালাক্টাস যে অন্য গ্রহের একজন এলিয়েন, তার সাথে সিলভার সার্ফার রয়েছে। এবার এই দানব বা এলিয়েনের থেকে গোটা পৃথিবীকে ফ্যান্টাস্টিক ফোর, রিচার্ডস, স্টর্ম, তারা কিভাবে রক্ষা করবে সেটা জানার জন্য আপনাকে কিন্তু হলে গিয়ে ওটা ছবিটা দেখতে হবে। এবারে আমার যে মনে হয় যে রিচার্ডের যে ক্যারেক্টারটা এখানে ফ্যান্টাস্টিক ফোরের প্রধান যে ক্যারেক্টার, প্রধান যে চরিত্র, 4জনই প্রধান, রিচার্ডের চরিত্রটার মধ্যে সায়েন্টিস্টের অনেক কিছু এলিমেন্টস রয়েছে, স্টিভ জবস থেকে শুরু করে আলবার্ট আইনস্টাইনের ক্যারেক্টারগুলো মিশিয়ে তাকে তৈরি করা হয়েছে। ফলত এই সিনেমার মধ্যেও ডিসির মতো কিন্তু ওয়ার্ম হোল, ব্ল্যাক হোলের অনেক প্রসঙ্গ রয়েছে, এবং সেগুলোকে সুন্দর করে এক্সিকিউট কিন্তু করা হয়েছে, ডিসির থেকে অনেক বেটার আর কি এমসির এই ছবিটা।
অনেক ম্যাচিউর, অনেকটাই বেটার। তো এই ছবির যদি পজিটিভ পয়েন্ট বলতে হয়, আমার এক্সিকিউশন খুব ভালো লেগেছে। আমি আগের ছবির সাথে তুলনা করব না, কারণ একদমই অন্যরকমভাবে গোটা ছবিটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন তারা, কমিক বুকসের চরিত্র এগুলো। তো অবভিয়াসলি চরিত্রর প্রেজেন্টেশন আমার ভালো লেগেছে। এই ছবির ক্ষেত্রে অভিনয় দুর্দান্ত, রিচার্ড বললাম, স্টম বললাম, গ্রিম বললাম, প্রত্যেকের অভিনয় খুব খুব ভালো। সিলভার সালফারের যে অভিনয় আর কি, ইমোশন রয়েছে। এবং আমি আগেই বললাম যে এখন এমসিইউ বা ডিসি যেটা মেন প্রাধান্য আর কি, ইমোশন, এক্সপ্রেশন এবং ম্যাচুরিটি। যেটা আগে শুধুমাত্র আমরা হিরোর দিকে ফোকাস রাখা হতো, হিরো কেন্দ্রিক গোটা ছবি তৈরি করা হতো, এখন সেটা নয়। হিরোরা তো অবভিয়াসলি সিনেমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু মানুষের ওপর কি প্রভাব পড়ছে, এবং মানুষ ছাড়া পৃথিবীর কোনো অস্তিত্ব নেই। মানুষ গোটা পৃথিবীকে টিকিয়ে রেখেছে, মানুষের জন্যই পৃথিবী, যে অন্য প্ল্যানেট থাকুক বা না থাকুক। তো মানুষ মিলেমিশে হিরোদের সাথে, সুপার হিরোদের সাথে কিন্তু পৃথিবীকে রক্ষা করছে, এটা একটা বড় বিষয়। ইমোশনটা খুব ভালো করে ফুটে উঠেছে। ফ্র্যাঙ্কলিন, এটা ছোটো বাচ্চার ক্যারেক্টার, আপনারা দেখতে পারবেন। তো আমার মনে হয় যে গোটা মিলিয়ে কিন্তু ছবির এক্সিকিউশন, অভিনয়, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, এক্সপ্রেশন বলুন, ক্যারেক্টারগুলোর মধ্যে বন্ডিং বলুন, চারজনের যে বন্ডিং সেটাও খুব সুন্দর। তো অবভিয়াসলি এগুলো কিন্তু খুব সুন্দর করে ডেভেলপ করা হয়েছে। এনজয়েবল ছবি, অবভিয়াসলি হলে গিয়ে এনজয় করার মতো ছবি, এবং ডুমসডের আগেই পার্টগুলো আপনাকে দেখতেই হবে। এবার নেগেটিভ পয়েন্ট কোথায়? দেখুন, প্রথম যেটা আমার বড় নেগেটিভ পয়েন্ট মনে হচ্ছে, যে নেগেটিভ যে ক্যারেক্টার গ্যালাক্টাস, তার যে একটা আভিজাত্য বা তার যে নেগেটিভনেস যেটা রয়েছে, সে ক্যারেক্টারটা একটা বড় নেগেটিভ পয়েন্ট। তার চরিত্রটাকে আরও ভালো করে ডেভেলপ করার দরকার ছিল। সে যে কোথাও গিয়ে ফ্যান্টাস্টিক ফোর বা পৃথিবীর মানুষদের ওপর আরও বেশি ভয়াবহ হয়ে তাদের ওপর কি অভিশাপ দিতে পারতো, ঠিক আছে, এবং তার কি চাই এটা আরও ক্লিয়ার করা দরকার ছিল। তো আমার মনে হয় যে এখানে ভিলেন বা গ্যালাক্টাসের ক্যারেক্টারটা কিন্তু সেভাবে ডেভেলপ করা হয়নি। সিলভার সার্ফারের চরিত্রটাকে না আরেকটু ডেভেলপ করা যেতে পারতো, আরেকটু তার চরিত্রটা নিয়ে খেলা করা যেতে পারতো, ঠিক আছে, সেটাও কেউ সময় দেওয়া হয়নি। এবং আরেকটা যেটা সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট, সেটা হলো এন্ডিং সিন বা এর ক্লাইম্যাক্সটা সেরকমভাবে কিন্তু জমলো না। আমার মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি ক্লাইম্যাক্সে এন্ডিং করা হয়েছে, গোজামিল দিয়ে এন্ডিং করা হয়েছে, এবং এই ধরনের ক্লাইম্যাক্স আমরা দেখে অভ্যস্ত। থান্ডারবোল্টসের ক্লাইম্যাক্স আমাদের দারুণ লেগেছিল, কারণ ওটা কোথাও গিয়ে যে মনস্তত্ত্ব আমরা যেটা বলি আর কি, আনকনসাস মাইন্ড নিয়ে খেলা হয়েছিল। এখানে সে ব্যাপারটা নেই, এখানে অনেক বেশি প্রেডিক্টেবল আর কি গোটা বিষয়টা। তো যাই হোক, এন্ডিংটা আহামরি কিছু লাগেনি, তবে অবভিয়াসলি আমি যেটা বললাম, ওয়ান টাইম ওয়াচ, ছবিটা এনজয় করবেন। যেহেতু মার্ভেলের ছবি বড় ছবি নয়, 1 ঘন্টা 55 মিনিটে 2 ঘন্টার কাছাকাছি ডিউরেশন, দর্শক এনজয় করবেন। এবং অবশ্যই এন্ড ক্রেডিট সিনটা আমার ভালো লেগেছে। ডক্টর ডুম আসছেন, তার একটা আভাস রয়েছে, এবং ডক্টর ডুমের সাথে কিন্তু ফ্যান্টাস্টিক ফোর আবার ফিরবে। তো আমি তো মানে এক্সাইটেড হয়ে রয়েছে। আর 1 বছর 2 মাস অপেক্ষা, 2026-এর মেবি ডিসেম্বরে রিলিজ করবে অ্যাভেঞ্জার্স ডুমডে, তারপর 2027-এর ডিসেম্বরে কিন্তু অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স। তো এই দুটো ছবির জন্য এই দুটো ছবিরই অ্যানাউন্সমেন্ট হয়েছে, তারপর এখন অ্যানাউন্সমেন্ট হয়নি অফিসিয়ালি। দুটো ছবির জন্য আমি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছে। আপনাদের কি মতামত? ফ্যান্টাস্টিক ফোর আপনাদের কতটা এনজয় করতে পেরেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো, যাই হোক, এবং 3D এফেক্টসও ভালো। 3D এফেক্টসে আপনারা মজা করতে পারবেন, মানে 3D এফেক্টসটা কাজে দিয়েছে। আমি হিন্দি ভার্সন দেখেছি, অবভিয়াসলি ইংলিশ ভার্সনও রয়েছে, আপনারা ইংলিশ ভার্সনও কিন্তু এনজয় করতে পারেন। জয় হিন্দ।